আজকের রান্নাটা কিন্তু খুবই মজাদার হতে যাচ্ছে। সো সবাই শেষ পর্যন্ত একটু সাথে থাকবেন। অ্যান্ড যেকোনো রান্নায় কিন্তু ১ম এ তেলে পেঁয়াজ ছাড়তে হবে। এটাই নিয়ম, তাই না? আর আমার বাসায় কিন্তু ইউজ করা হচ্ছে খাঁটি সরিষার তেল। একদম খাঁটি সরিষার তেল গরম হওয়ার পরে এই যে এখানে দেখলেন পেঁয়াজ ছেড়ে দিয়েছি এবং এটা সুন্দর করে ভেজে নিব। আর ১ম পর্যায়ে আমি কিন্তু এখানে লবণ দিয়ে নিচ্ছি। কি রান্না হচ্ছে একটু পরেই জানতে পারবেন। সাথে থাকেন। আচ্ছা যাই হোক, পেঁয়াজ দিয়ে লবণ দিয়ে আমি এখানে একটু হালকা জাল দিয়ে নিব। অ্যান্ড এখানে পেঁয়াজটা এইভাবে একদম বাদামি বাদামি করে আমি ভেজে নিব। তারপরে দিয়ে দিব হচ্ছে আদা বাটা, রসুন বাটা। আদা বাটা আর রসুন বাটা আমি একসাথে মিক্স করে রাখি আমার রান্নার সুবিধার্থে। যেভাবে সুন্দর করে বক্সে আমি কিন্তু ফ্রিজে এটাকে রেখে দেই। এই পর্যায়ে দিব হচ্ছে হালকা একটু পানি, কারণ নিচে হচ্ছে লেগে যাচ্ছিল। মশলাটা ভালো মতো কষিয়ে নিতে হবে। এটা কিন্তু প্রত্যেকটা রান্নার একটা বেসিক টেকনিক। আপনি যত সুন্দর মশলা কষাবেন রান্না কিন্তু তত সুন্দর হবে। এই পর্যায়ে আমি ইউজ করছি হচ্ছে হলুদের গুঁড়া এবং আমার শাশুড়ির দেওয়া একটা সিক্রেট মশলা। অনেকেই সিক্রেট মশলা সম্পর্কে জানতে চান। সিক্রেট মশলাটাতে আসলে গরম মশলা ছাড়াও কিছু সস মশলা, এই ধরনের কিছু মশলার মিক্সিং আছে। পুরোটা বলে দিলে কি হইলো বলেন তো? আচ্ছা যাই হোক, এরপরে হচ্ছে পরিমাণ মতো কাঁচামরিচ দিয়ে দিব। যে যেরকম ঝাল খান সে সেইভাবে কাঁচামরিচ দিবেন। অনেকে কাঁচামরিচ বেটেও দিতে পারেন, অনেকে চাইলে শুকনা মরিচ দিয়েও কিন্তু রান্না করতে পারেন। অনেকে শুকনা মরিচ বেটেও দেন, অনেকে হচ্ছে গুঁড়োটা ব্যবহার করেন। বাট আমার বাসায় কিন্তু একদমই শুকনা মরিচ খাওয়া হয় না, যার কারণে আমি হয় কাঁচামরিচ চিড়ে দিই অথবা হচ্ছে কাঁচামরিচ বেটে ব্যবহার করি। তো এইভাবে সবকিছু দিয়ে এই যে দেখেন খুবই সুন্দর মশলাটা কষে আসছে, তেল ছেড়ে দিছে। এই পর্যায়ে হচ্ছে এই যে দেখেন পরিষ্কার করে কেটে কুটে রাখা চিংড়ি মাছ এবং খুব সুন্দর বড় বড় চিংড়ি, একটা মিড সাইজের, খুব বেশি বড় বলবো না খুব বেশি ছোটও না, এই সাইজের চিংড়িটা খেতেই কিন্তু বেশ ভালো লাগে তরকারির সাথে। খুব সুন্দর করে আমি মশলা দিয়ে নেড়ে চেড়ে হালকা করে কষিয়ে নিয়ে এই যে এই পর্যায়ে হচ্ছে অল্প একটু পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে এটাকে হচ্ছে আমি এখন মানে হতে দিব, একটা যে রান্নাটা হতে দিব। আর চিংড়ি মাছের কালারটা আপনারা খেয়াল করছেন কিনা, খুবই সুন্দর একটা কালার কিন্তু চলে আসছে। যখন চিংড়ি মাছটা একটুখানি হয়ে আসছে ওই পর্যায়ে হচ্ছে এভাবে লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলো আমি কিন্তু দিয়ে দিলাম। আর আপনারা আপনাদের মানে পছন্দ মতো কিন্তু হচ্ছে তরকারি কাটতে পারেন। আমার কাছে মনে হয় যে চিংড়ি মাছের তরকারিগুলোতে এইভাবে করে আলু দিলে বেশি ভালো লাগে, দেখতেও ভালো লাগে, খেতেও কিন্তু বেশ ভালো লাগে। অ্যান্ড এই পর্যায়ে কিন্তু দেখেন অলরেডি মানে তরকারিটা ফুটতেছে এবং মোটামুটি একটুখানি হয়ে আসলে এই পর্যায়ে হচ্ছে আমি ধুন্দুল অ্যাড করবো। একদম কেটে কুটে ফ্রেশ পরিষ্কার করে রাখা ছিল। আর যে কোনো রান্না করার আগে আপনি রান্নায় কি কি দিবেন সেটা কিন্তু আপনাকে রেডি করে রাখতে হবে, তাই না? তো ধুন্দুলটাও এরকম কেটে রেডি করে রেখেছিলাম। আর ধুন্দুল কিন্তু একদম কচি ধুন্দুল এখানে। আর ধুন্দুল সিদ্ধ হতে একদমই সময় লাগে না, যার কারণে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে কষানোর পরে কিন্তু সবার লাস্ট হচ্ছে ধুন্দুলটা অ্যাড করা হয়েছে। এবং এই ধুন্দুল দেওয়ার পরে কিন্তু আমরা আর এক্সট্রা কোনো পানি দিব না, কারণ ধুন্দুলে কিন্তু প্রচুর পানি ছাড়ে। বলে রাখা ভালো, কচি ধুন্দুল। যদি আপনারা বুড়া ধুন্দুল আনেন তাহলে কিন্তু দেখা যাবে যে একটা আঁশ হবে, আর সেটা কিন্তু খেতেও ভালো লাগবে না। এই যে আমি আপনাদেরকে বলেছিলাম দেখেন সম্পূর্ণ পানি কিন্তু ছেড়েছে শুধুমাত্র ধুন্দুল থেকে। এখানে আমি এক্সট্রা কোনো পানি ইউজ করিনি। এবং আপনি যে পরিমাণ ঝোল খান ওইটুকু রেখে কিন্তু আপনি তরকারিটা নামিয়ে ফেলতে পারেন। তরকারি কিন্তু আমাদের হয়ে গেছে। অ্যান্ড তারপরে আমি গরম গরম ভাতে নিয়ে বসে পড়েছি। মানে আপনাদেরকে যে দেখাবো ওই ভিডিওটাও করতে আমার মনে নেই। আর তরকারিটা মাশাআল্লাহ এত স্বাদ হয়েছিল। ধুন্দুলের তরকারি তো এমনি অনেক ভালো লাগে, আর চিংড়ি মাছ দিয়ে কিন্তু বেশ ভালো লাগছিল খেতে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ।